বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের বিতর্কিত আঞ্চলিক পরিচালক হাসিনা কন্যা সায়মা ওয়াজেদকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার থেকে এই ছুটি কার্যকর হয়েছে। ডব্লিউএইচওর মহাপরিচালক ডক্টর টেড্রোস আধানম গ্যাব্রিয়েসুস এক ইমেইলে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সায়মার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন সংস্থার সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাথরিনা বোহমে। তিনি আগামী 15 জুলাই নয়াদিল্লির সিআরও অফিসে যোগ দেবেন। গত বছরের জানুয়ারিতে সায়মা ওয়াজেদ ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে তার এই নিয়োগ শুরু থেকেই নানা বিতর্কের জন্ম দেয়। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন সায়মার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে 2টি মামলা করেছে। অভিযোগ অনুযায়ী তিনি তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ পদে থাকার দাবি করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার গভীর রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে সন্ত্রাস বিরোধী ঐক্য ব্যানারে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বটতলায় গিয়ে শেষ হয়। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডায়ানা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দিনাজপুর সরকারি কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা। এছাড়া বিক্ষোভ মিছিল করেছেন ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী ও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মব শব্দটি ইদানিং বেশ শোনা যাচ্ছে। পরিসংখ্যান বলছে গত 1 বছরে 200টিরও বেশি মব ভায়োলেন্সে নিহত হয়েছে 179 জন। অথচ আইন নিজের হাতে তুলে নিয়ে গণপিটুনি বা সহিংসতা একটি ফৌজদারি অপরাধ। আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থাহীনতা ও অভ্যুত্থানের পর মানুষের ক্ষোভের কারণেই এমন অপরাধ বাড়ছে বলছেন বিশ্লেষকরা। মবের ভয়াবহতা এবং নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মুকসিমুল হাসানের 2 পর্বের ধারাবাহিকে আজ থাকছে প্রথম পর্ব। সম্প্রতি জনমনে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মব কি, মব ভায়োলেন্স কোনো অপরাধ কিনা, মব আর আন্দোলনের মধ্যে পার্থক্য কি। মূলত মব বলতে বোঝায় একটি নির্দিষ্ট স্থানে জড়ো হওয়া উচ্ছৃঙ্খল বা বিক্ষুব্ধ জনতাকে। আর এই উচ্ছৃঙ্খল জনতার বিশৃঙ্খলা বা আইন নিজের হাতে তুলে নিয়ে সহিংসতা চালানো বা গণপিটুনিকেই বলা হয় মব ভায়োলেন্স। বিচারের একমাত্র ক্ষমতা হলো আদালতে। ইহজগতে আর পরজগতে বিচারের ক্ষমতা হলো মহান সৃষ্টিকর্তার। এর বাইরে তো কেউ বিচার করতে পারে না। আমাদের পেনাল কোডে এটা সুনির্দিষ্টভাবে মব লিঞ্চিং হিসেবে একটি অফেন্সই আছে। এই অফেন্স যদি কেউ করে, হি উইল বি পানিশড অ্যাকর্ডিং টু ল। জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার 10ম এবং 11 অনুচ্ছেদ অনুযায়ী এটি মানবাধিকারের বড় ধরনের লঙ্ঘন। আদালতে দোষী প্রমাণিত হওয়ার আগে অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকতে হবে। আর সংবিধানের 27 অনুচ্ছেদ বলছে সব নাগরিক আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। কিন্তু কেন ঘটছে এমন আইন পরিপন্থী অপরাধ? এখন দেখা যাচ্ছে যে কিছু লোক তাদের প্রতিহিংসা পরায়ণতা চরিতার্থ করার জন্যই এই জোর করে এইসব মব ভায়োলেন্স করছে। এই মবক্রেসি বা মব, এটাকে আমাদের দেশে হিস্টোরিক্যালি দেখতে হবে। এটা অল অন এ সাডেন এখন তার প্রবণতা বেড়ে গেছে, ব্যাপারটা এরকম না। এটা যখন আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিচার এই দুটোর মধ্যে যখন ব্যালেন্স থাকে না, তখন অতি উৎসাহী লোকজন কোথাও কোথাও আইনকে নিজের হাতে তুলে নেয়। এটা সাপোর্টেড না। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য বলছে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি গণপিটুনি হয়েছে 2024 সালে। মোট 201টি গণপিটুনির ঘটনায় 179 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 88 জন। এর আগে 2015 এবং 16 সালে সর্বোচ্চ গণপিটুনির ঘটনায় নিহত হয় 232 জন। দীর্ঘ কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার ফলে যে বিচার বিভাগ যে অকার্যকর হয়ে পড়েছিল এবং ল এনফোর্সিং এজেন্সির উপর মানুষের অনাস্থা, স্বৈরাচারী শাসনামলে পুলিশের নৈতিক অবস্থানটা অনেক দুর্বল হয়ে গেছে। অর্থাৎ পুলিশ এখন আগের মতো ব্যবস্থা নিতে পারছে না। ফলে এইটা
উচ্ছৃঙ্খল জনগণ এই সুযোগটা কাজে লাগাচ্ছে। একই সঙ্গে বিশ্লেষকরা বলছেন যে প্রেক্ষাপটে কিংবা যে কারণেই হোক না কেন মব সহিংসতার নামে আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেননা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছিল মানুষের মাঝে, তা হচ্ছে পুরনো অন্যায় আর অসঙ্গতির পুনরাবৃত্তি আর নয়, রাষ্ট্রের সব স্তরে প্রতিষ্ঠিত হোক আইনের শাসন। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। গত 18 মাসে মিয়ানমার থেকে পালিয়ে নতুন করে আরও প্রায় 1.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। শুক্রবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনার বাবার বালোচ জেনেভায় এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি বলেন, মিয়ানমারে নতুন করে সহিংসতা বাড়ায় বাড়িঘর ছেড়ে এসব মানুষ বাংলাদেশে চলে আসছেন। বলেন, রাখাইন রাজ্যের নিপীড়ন ও টার্গেট করে হামলা চালাচ্ছে জান্তা সরকার। চলমান সংঘাতের কারণে হাজার হাজার মানুষ এখনও নিরাপত্তার জন্য বাংলাদেশে পালিয়ে আসছেন। এতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মিটফোর্ডের ঘটনা মূলত ব্যক্তিগত দখলদারিত্বের ঘটনা। এর সাথে রাজনীতির সম্পর্ক নেই। বিএনপির সহযোগী সংগঠনে যাদের নাম এসেছে তাদের বহিষ্কার করা হয়েছে। কাওলা বাজারে মহানগর উত্তর বিএনপি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। মিটফোর্ডের গতকালের ঘটনা যতটুকু জেনেছি, যতটুকু পড়েছি, ওইখানে ভাঙাড়ি বলে, ভাঙাড়ি, এই ভাঙাড়ির ব্যবসা নিয়ে তাদের যারা নিহত হয়েছেন এবং যারা ঘাতক তাদের মধ্যে ঝগড়া চলছে। ওখানে সিলভার জাত বিভিন্ন পণ্য, ইলেকট্রিক তার, সরঞ্জাম ইত্যাদির ব্যবসা, এগুলোর একটু দাম বাড়ছে, তাই এটার দখলদারিত্ব নিয়ে এটা শুরু হয়েছে। এই যে হৃদয় বিদারক যে ঘটনা, এর সাথে রাজনীতির কি সম্পর্ক? আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। এই ঘটনায় যারা সরাসরি সংশ্লিষ্ট হিসাবে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে, আশ্চর্যজনকভাবে তাদেরকে মামলার প্রধান আসামি করা হয়নি। যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছে তারা অদ্যাবধি গ্রেপ্তারও হয় নাই। এর কারণ আমাদের বোধগম্য নয়। ফেনীতে বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। সকালে ফুলগাজী বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। ফেনী সীমান্তবর্তী পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যার পানি কমতে শুরু করলেও নতুন করে প্লাবিত হচ্ছে ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার কিছু কিছু এলাকা। পরশুরাম ও ফুলগাজী উপজেলার বাঁধ ভাঙনে গত মঙ্গলবার থেকে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। ধীরে ধীরে এই দুই উপজেলায় পানি কমে নতুন করে প্লাবিত হচ্ছে ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার আংশিক এলাকা। টেকসই বাঁধের আশ্বাস দেন উপদেষ্টা। বন্যার খবর জানতে যাচ্ছি নোয়াখালীতে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাসুদ পারভেজ। মাসুদ, বন্যার পানি তো নামতে শুরু করেছে, সবশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? হ্যাঁ পারজানা, আপনি যেমনটি বলছিলেন, গত 36 ঘন্টায় নোয়াখালীতে এবং ফেনী অঞ্চলে আর কোনো তীব্র বৃষ্টিপাত হয়নি। সেই বৃষ্টিপাত না হয়ে বর্তমানে যে এখন তীব্র তাপদাহ পড়ছে সূর্যের আলোকে, সেখানে মানুষকে অতিষ্ঠ করে তুলছে। তো আমি আপনাকে পিছনে দেখাতে পাচ্ছি যে পিছনে যে আপনার এখানে এক বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমনির সাথে সম্পৃক্ততা জেলা সদরের একটা পানি এখানে গিয়েছে, এইখানে নেমে কিন্তু এখানে যে জলাবদ্ধতা সৃষ্টি করেছে মানুষ সৃষ্টি, সেটা হচ্ছে এখানে জলাবদ্ধতার মূল কারণটা হলো যে এখানে আপনার খালের দুই পাড়ে আপনার বড় বড় অট্টালিকা তৈরি করে যোদ্ধার বাহিনী এখানে দখল করে রেখেছে। বিশেষ করে এখানে যে গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে, মানুষ খুব জানিয়েছে যে গাইড ওয়ালটি সড়কে জনবিবাদ করেছে, কিন্তু সেই হিসাবে তারা অপরিকল্পিতভাবে করার কারণে এখানে পানির প্রবাহমানটা অনেক কমে গেছে। তো তারা এই কথাই স্পষ্ট করে বলছে যে এখানে খাল উচ্ছেদ যদি হয় ভবিষ্যতে আর হয়তো নোয়াখালী অঞ্চল, বৃহত্তর নোয়াখালীতে কোনো বৃষ্টিপাত না হওয়ার আশঙ্কা থাকলেও তীব্র বন্যা হওয়ার সম্ভাবনা কম। তো বর্তমানে পরিস্থিতি অনেক কমে গেছে এবং পানি অনেক নেমে গেছে, সেখানে বন্যার পরিস্থিতি উন্নতি বলা যেতে পারে। ওই পারজানা, এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। আমরা জানছিলাম নোয়াখালীর বন্যা পরিস্থিতির সবশেষ খবর।
পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকত। সৈকতে গোসল করতে নেমে মৃত্যুর ঘটনা বাড়ছে দিন দিন। দুর্ঘটনা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেই, পাশাপাশি সৈকতে গোসল করার ক্ষেত্রে পর্যটকদের সতর্কতার আওতায় আনা যাচ্ছে না। তাই গোসল করতে নেমে পর্যটকদের মৃত্যুর ঘটনা বাড়ছে বলে জানান পর্যটন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার। ইট পাথরের একঘেয়েমি জীবন থেকে কিছুটা স্বস্তি পেতে দেশ বিদেশের হাজারো ভ্রমণপিপাসু এখানে বেড়াতে আসেন। তাই সারা বছরই পর্যটকদের পদচারণায় মুখর থাকে এই সৈকত। কিন্তু ১২০ কিলোমিটার দৈর্ঘ্যের এই সমুদ্র সৈকতে মাত্র ৩ কিলোমিটার এলাকায় লাইফগার্ড কর্মী থাকলেও তাদের সংখ্যা হাতে গোনা। তাই সৈকতে গোসল করার দিক নির্দেশনা ও নিয়ম অমান্য করায় সাগরে ডুবে পর্যটক মৃত্যুর ঘটনা বাড়ছে দিন দিন। মাইকিং করতেছে, মানুষ শুনছে না, আনন্দের সাথে মানে অতি উৎসাহের সাথে তারা চলে যাচ্ছে। তাদের সেফটি মেনটেন করা উচিত। ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও রেস্কিউ করার জন্য যে লাইফগার্ডগুলো আছে তাদের প্রয়োজন মানে অনেক জরুরি আর কি। কক্সবাজারের সৈকতে পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে ২০১৪ সালে সিসেফ প্রজেক্ট চালু করে দ্য সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ নামের একটি সংগঠন। এই প্রকল্পের মাধ্যমে সৈকতের জনপ্রিয় ৩টি পয়েন্টে ২৭ জন প্রশিক্ষিত লাইফগার্ড কর্মী পর্যটকদের সেবা দিয়ে আসছে। নির্দিষ্ট কোনো অ্যাক্সেস পয়েন্ট না থাকাতে আমাদের এই বিচে যে কোনো পয়েন্টে কিন্তু মানুষ বিচে নেমে যায়। তো আমরা এখানে জেলা প্রশাসনের পক্ষ হতে, আমাদের লাইফগার্ড সার্ভিসের পক্ষ হতে এবং ট্যুরিস্ট পুলিশ হতে আমরা নিয়মিত কিন্তু এন্ট্রি পয়েন্টগুলোতে যেখানে মানুষ পানিতে নামে ওই জায়গাগুলোতে আমরা সেফটি মেসেজগুলো দিয়ে থাকি। সংস্থাটির দেয়া তথ্য মতে ২০১৫ সাল থেকে চলতি বছরের ৮ জুলাই পর্যন্ত ৬৫ জন পর্যটক সাগরে ডুবে মারা গেছে। এ সময় লাইফগার্ড কর্মীরা ৭৯৫ পর্যটককে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। এখন সময় এসেছে আসলে অন্তত 10টি বা 12টি পয়েন্টে লাইফগার্ড সেবাকে নিশ্চিত করা, কারণ পর্যটকরা বিভিন্ন জায়গায় তারা নামতে চাচ্ছে, এসেই ওনারা কোনো নির্দেশনা পাচ্ছেন না, ওনারা বিচে নেমে যাচ্ছেন, নামার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে। গত ৮ জুলাই এই সমুদ্র সৈকতে গোসলে নেমে মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবাব ও আসিফ আহমেদের। এখনও হদিস মেলেনি আরেক শিক্ষার্থী অরিত্র হাসানের। দুর্ঘটনা এড়াতে পর্যটকদের সচেতনতা বেশি জরুরি, পাশাপাশি লাইফগার্ড কর্মীদের নির্দেশনা মানাও জরুরি বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে কিছু বিষয়ে দুই দেশ একমত হলেও কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে, যে কারণে দুই পক্ষই আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু রাখবে বলে সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের এই আলোচনা ভার্চুয়ালি এবং সামনাসামনি দুই প্রক্রিয়াতেই চলবে। খুব দ্রুতই এই বৈঠকের সময় ঠিক করা হবে বলেও জানানো হয়েছে। 3 দিনের এই বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব ফয়েজ তৈয়ব ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেন। 3 দিনের এই আলোচনার পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের মধ্যে একটি ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশাবাদ ব্যক্ত করেছেন। আমিনবাজার ও মাতুয়াইলে সিটি কর্পোরেশনের ল্যান্ডফিল থেকে আবর্জনা পুরোপুরি বন্ধ না হলে কখনোই ঢাকার বাতাস দূষণমুক্ত হবে না বলে জানিয়েছেন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সাভার উপজেলা পরিষদ মাঠে জেলা প্রশাসন আয়োজিত সভায় ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি একথা বলেন। পরিবেশ রক্ষায় একদিনে সাভারে ১ লক্ষ বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানানোর সাথে বুড়িগঙ্গা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সরকার এবং ঢাকার বিভাগীয় কমিশনার শরফউদ্দিন আহমেদ চৌধুরী। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদ এলাকায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর লাশ 11 টুকরো করার প্রধান আসামি ঘাতক স্বামী সুমনকে গ্রেফতার করেছে এরা। দুপুরে চানগা অফিসে হাজির করা হয় স্ত্রী হত্যার দায়ে গ্রেফতার আসামি সুমনকে। সাংবাদিকদের জানানো হয়, গত 9 জুলাই পাহাড়িকা হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাট বাসায় ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে স্ত্রী ফাতেমা বেগমকে হত্যা করে। এরপর লাশ 11 টুকরা করে ঘরের বিভিন্ন স্থানে ফেলে রাখে। হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিমের বড় ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন রুবেল বাদী হয়ে বায়েজিদ থানায় ঘাতক সুমনের নামে উল্লেখ করে একটি মামলা দায়ের করে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন। বিএনপি এই কথা আর শুনতে চায় না। সকালে রাজশাহী নগরী ভুবন মোহন পার্কে মহানগর বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে তিনি এই কথা বলেন। মঈন খান বলেন, সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা, যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেয়া। বিগত আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো আচরণ করা থেকে বিএনপির নেতাকর্মীদের বিরত থাকতে নির্দেশ দেন তিনি। এখানে সংস্কারের প্রয়োজন রয়েছে, আমরা জানি দেশে ন্যায় বিচারের প্রয়োজন রয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সংস্কার এবং বিচার দুটোই কিন্তু একটি চলমান প্রক্রিয়া। যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রাণের আকুতি গণতন্ত্রকে তাদের হাতে ফিরিয়ে দিন। আগামী নির্বাচনের আগে যে কোনো মূল্যে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ। সকালে রাজশাহীতে মতবিনিময়কালে তিনি একথা বলেন। আমরা চেষ্টা করব কোনো রাজনৈতিক দল যেন তার নিজস্ব নির্বাচনী আচরণবিধির বাইরে গিয়ে অন্যের জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রশাসন এবার নিরপেক্ষভাবে কাজ করবে। আসনের লোভ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে কেনা যাবে না বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ অভিযোগ করেন, একটি দল কয়েকটি আসন দিয়ে গণঅভ্যুত্থানের শক্তিকে কিনে নিতে চাইছিল, কিন্তু এনসিপি জনগণের সাথে তা বিশ্বাসঘাতকতা করবে না। দুপুরে সাতক্ষীরা সদরের খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরে পথসভায় তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টির সাতক্ষীরা জেলার সমন্বয়ক কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল ও চিকিৎসক সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম, বিপ্লবের প্ল্যাটফর্ম। 3 আগস্টে আবারও আমরা শহীদ মিনারে আসছি, আপনাদের সাথে দেখা হবে। আপনারা দলে দলে ঢাকা আসুন। চাঁদাবাজ সন্ত্রাসদের বিরুদ্ধে, পুরাতন বন্দোবস্তের বিরুদ্ধে আমরা নতুন করে ইস্তেহার দেব। পঞ্চম দিনেও খোঁজ মেলেনি কক্সবাজারের নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসানের। কক্সবাজার সমুদ্রে উপকূলে তল্লাশি চালিয়ে যাচ্ছে লাইফগার্ড কর্মীরা। সি সেফ লাইফগার্ডের টিম লিডার জানায়, কক্সবাজার সমুদ্র উপকূলে নাজিরাটেক, সোনাদিয়া দ্বীপ, মহেশখালী উপকূল সহ আশপাশে সব জায়গায় তল্লাশি চালিয়ে যাচ্ছে তারা। বিমান বাহিনীর সদস্যরাও আজ সাগরে ড্রোনের সাহায্যে তাদের সহযোগিতা করছে। গত মঙ্গলবার সমুদ্রে গোসলে নেমে ডুবে মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাবাব ও আসিফ আহমেদের। বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি। নেত্রকোনার বারোহাট্টা উপজেলার চিরাম, আসমা ও সিংধা ইউনিয়নের বিভিন্ন এলাকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণকালে পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি কখনো দিনের ভোট রাতে দিতে চায় না। এ সময় জেলা বিএনপির সাবেক সহসভাপতি মুজিবুর রহমান মামুন সহ অনেকে উপস্থিত ছিলেন। শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের কোনো বাস যাত্রাবাড়ি বাসস্ট্যান্ডে গেলেই ভাঙচুরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ ও আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা। সকালে জেলা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সম্মেলন করে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ফারুক আহমেদ তালুকদার। এ সময় বক্তারা বলেন, যুবদল নেতা ফাহিম তাদের কাছে এককালীন 5 কোটি টাকা দাবি করেন, তা না দেয়ায় গত বৃহস্পতিবার থেকে এখনো পর্যন্ত শরীয়তপুর সুপার সার্ভিসের কোনো বাস যাত্রাবাড়ি স্ট্যান্ড পর্যন্ত যেতে পারছে না। এতে 2 দিনে অন্তত 7টি বাস ভাঙচুর করা হয়েছে। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির 23তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করা হয়েছে। বাগেরহাটে কেক কাটা, আলোচনা সভা ও গাছের চারা বিতরণের মাধ্যমে দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন করা হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কেক কাটা, আলোচনা সভার মাধ্যমে সাতক্ষীরায় এনটিভির 23তম প্রতিষ্ঠা বার্ষিক পালন করা হয়েছে। এ সময় জেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করা হয়েছে। নোয়াখালীতে
এনটিভির 23তম প্রতিষ্ঠা বার্ষিক ঘিরে কেক কাটা, গাছের চারা বিতরণ করা হয় এবং দোয়া করা হয়। মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যা সহ সারা দেশে খুন, ধর্ষণ ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী। দুপুরে জোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। সমাবেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়। চাঁদাবাজ ও খুনিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের কাছে দাবি জানায় জামায়াতে ইসলামী। দ্রুত চাঁদাবাজদের গ্রেফতারের দাবি তাদের। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি করা হয়। বাংলাদেশকে আমরা এই সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে আমরা ছেড়ে দিতে পারি না। বাংলাদেশের জনগণ আর সন্ত্রাসী চাঁদাবাজীদের কাছে জিম্মি হবে না ইনশাআল্লাহ। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি তারা কত বড় না ছোট, লম্বা না মোটা, এইটা দেখার সময় আপনাদের থাকা উচিত নয়। যে হত্যাকাণ্ড জুলাই আগস্টে হয়েছে, যে হত্যাকাণ্ড গত 15 বছরও হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দল সরকার গঠনের সুযোগ পেলে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। অভিযোগ করেন, দেশের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, বরং তা আবারও জোরে সোরে শুরু হয়েছে। অন্যায়কারী যেই হোক, দলের থেকে তাকে কোনো সুযোগ দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তারেক রহমান। ফাহাদ মোহাম্মদকে সাথে নিয়ে শফিক শাহিনের রিপোর্ট। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ দলের 142 নেতাকর্মীর স্মরণে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুনেন শহীদ পরিবারের স্বজনদের মর্মস্পর্শী এক একটি বক্তব্য। সে যে নিজেকে শহীদ করে স্মরণীয় করবে, এটা তো আর বুঝতে পারিনি। আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে? রাব্বি সাহেব চাইলে একটু স্বার্থপর হতে পারতেন। তারেক রহমান বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে গণতন্ত্রের জন্য যারা জীবন দিয়েছেন তাদের হত্যাকাণ্ডের বিচার করা হবে। তিনি বলেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, বরং জোরে সোরে শুরু হয়েছে। যে অন্যায় করবে সে কখনো দলের হতে পারে না উল্লেখ করে তারেক রহমান বলেন, কারা মব সৃষ্টি করে দেশের পরিস্থিতি অস্বাভাবিক করতে চাইছে তাদের খুঁজে বের করতে হবে সরকারকে। ষড়যন্ত্র আগেও বলেছি শেষ হয়নি। কিছু কিছু নন ইস্যুকে ইস্যু তৈরি করে একটি বিভ্রান্তির চেষ্টা করা হচ্ছে। ষড়যন্ত্র কিন্তু আরো শুরু হচ্ছে, আরো জোরে সোরে শুরু হচ্ছে। আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে, আবারও আপনাদেরকে সোচ্চার এবং সচেতন হতে হবে। কারা কিভাবে ষড়যন্ত্র করছে, কারা কিভাবে বিভিন্ন কথা বিভিন্ন সময় বলছে এবং ক্ষণে ক্ষণে অবস্থান পরিবর্তন করছে, এই সকল বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কেন ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না, অমুককে ধরা যাবে, একবারও তো এই কথাটি বলা হয়নি। আমরা বরাবর বলে দিচ্ছি, একটু আগে যেটি আপনাদের সামনে বলেছি, বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে। দলের সাথে তার কি সম্পর্ক, কিচ্ছু যায় আসে না তাতে। তাকে দল কোনো রকম প্রশ্রয় দিবে না। কেউ যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে? বিএনপি 3 মাস আগে জুলাই সনদের ব্যাপারে সরকারের কাছে লিখিত মতামত দিয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, জুলাই সনদের বিষয়টি পুরোপুরি এখন অন্তর্বর্তী সরকারের উপর। আজকে থেকে 3 মাস আগে জুলাই সনদের ব্যাপারে আমাদের কি বক্তব্য, আমাদের কি অবস্থান, সকল কিছু ব্যাখ্যা করে লিখিতভাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করেছি। আজকে থেকে 3 মাস আগে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি আমরা কি বলতে চাই, কি বোঝাতে চাই। কাজেই সম্পূর্ণ দায়িত্ব এখন অন্তর্বর্তীকালীন সরকারের। তারা কতটুকু কি করবে না করবে, কাদেরকে নিয়ে কি করবে না করবে, সেটি তাদের ব্যাপার। এখানে আমাদের আর কোনো কিছু বলার নেই। সংস্কার ইস্যুতে কিছু দল ও মিডিয়া বিএনপিকে কোণঠাসা করার অপচেষ্টা করছে বলে জানান তারেক রহমান। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা।
যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব হয়েছিল সেটি পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্জিস আলম। সার্জিস বলেন, দেশে যে হারে চাঁদাবাজি খুন হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মোংলা বন্দর নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে সাতক্ষীরা সদরের খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরে পথসভা করে এনসিপি। নাহিদ ইসলাম, সাতক্ষীরা জেলার সমন্বয়ক কামরুজ্জামান বুলু, নাসির উদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা সহ সিনিয়র নেতারা সেখানে বক্তব্য রাখেন। 24-এর অভ্যুত্থানে যেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম সেই আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি, তাই রাজপথ ছাড়ার সময় এখনো হয়নি। চাঁদাবাজদের উৎপাত এখনো কমে নাই, বরং খুন খারাপি শুরু হয়েছে। পাথর দিয়ে থেতলে মারার মতো আইএমএ চাইল্ড শুরু হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার বিষয়ে সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ক্ষমা করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজসাক্ষী হওয়ার আবেদনের লিখিত আদেশ প্রকাশ করেছে ট্রাইব্যুনাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডের মামলায় বৃহস্পতিবার পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 5টি অভিযোগ গঠন করে আদালত। শুনানির সময় অপরাধ স্বীকার করে বক্তব্য রাখেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। একই সাথে অপরাধের সাথে জড়িত প্রত্যেক ব্যক্তির সম্পর্কে তার জানা সব তথ্য প্রকাশ করতে ইচ্ছা প্রকাশ করেন। সাবেক আইজিপির পক্ষে তার আইনজীবী ক্ষমা প্রদান করার জন্য আদালতে আবেদন করেন। লিখিত আদেশে ট্রাইব্যুনাল মামুনকে শর্ত সাপেক্ষে ক্ষমা করে দিয়েছে।